আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা এক কঠিন সময় পার করতেছি। কাজেই এই কঠিন সময় অর্থাৎ এই করোনাকালীন এবং করোনার আমাদের তৃতীয় ঢেউ এবং সবচেয়ে বড় ঢেউ বা কঠিন ঢেউ এর সময় আমরা অতিবাহিত করতেছি। কাজে এই সময় আমাদেরকে স্বাস্থ্যের প্রতি এবং আমাদের পরিবারের নিরাপত্তা এবং সুস্থতার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কাজে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা পড়াশোনার পাশাপাশি আমাদের অন্যান্য প্রয়োজনীয় কাজও আমরা সম্পূর্ণ করব। তাহলে আমরা আজকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 4 স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট বা কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা এই চ্যাপ্টার শুরু করব। তাহলে এর আগে আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 3 অ্যাক্টিভিটি বেসড কস্টিং এই চ্যাপ্টারের উপর আমরা অনেকগুলো ক্লাস করেছি। আমি আশা করি তোমরা সেই বিষয়গুলো প্র্যাকটিস করেছো। তাহলে আমরা এখন আজকের ক্লাসে শুরু করব স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা। তাহলে চ্যাপ্টার 2 সেখানে তোমরা এই কৌশল বা স্ট্র্যাটেজি বলতে কী বোঝায় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। তাহলে কৌশল বা স্ট্র্যাটেজি হচ্ছে আমার প্রতিযোগীদেরকে সামনে নিয়ে অর্থাৎ প্রতিযোগীদের কাছ থেকে প্রতিযোগীদের থেকে আমি যাতে আরেকটু বেশি এগিয়ে থাকতে পারি, তো সেই জন্য কর্মপন্থা নির্ধারণ করাই হচ্ছে কৌশল। অর্থাৎ আমার কৌশলগুলো হবে যে আমার প্রতিযোগীদের থেকে আমি যাতে কোনো একটা দিক থেকে, অন্তত সব দিক থেকে না হলেও কোনো এক দিক থেকে আমি এগিয়ে থাকতে পারি। যেমন আমরা যদি মোবাইল অপারেটরগুলোর দিকে একটু তাকাই, তাহলে দেখব যে এক একটা মোবাইল কোম্পানি বা মোবাইল অপারেটর তারা এক এক দিকে প্রায়োরিটি দিয়ে কাস্টমারদেরকে তাদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। যেমন গ্রামীণ ফোন, তাদের প্রায়োরিটি হচ্ছে নেটওয়ার্কিং, অর্থাৎ স্ট্রং নেটওয়ার্ক তারা ডেভেলপ করছে বা করার চেষ্টা করছে, যে সবাই যাতে এই দিকটার কথা চিন্তা করে যে আমি যেখানে যাই সেটা যত রিমোট এরিয়ায় হোক আমি আন্ডার নেটওয়ার্ক কাভারেজ এর মধ্যে থাকব। তো কাজে আমি গ্রামীণ সিম নিব, এটা অনেক গ্রাহকের চিন্তা হইতে পারে। কাজেই এই দিকটা ফোকাস করে গ্রামীণ ফোন তার ব্যবসা বা অন্যান্য পরিকল্পনা সাজাচ্ছে। অন্যদিকে বাংলা লিংক তারা কিন্তু মার্কেটে এসেছে গ্রামীণ ফোনের অনেক পরে। তো তারা দেখলো যে আমরা যেহেতু গ্রামীণ ফোন অনেক আগে থেকেই ব্যবসা করতেছে বাংলাদেশে, তারা নেটওয়ার্কিংয়ে অনেকটাই তারা এগিয়ে গেছে। তো আমরা যদি নেটওয়ার্কের মাধ্যমে তাদেরকে ধরতে চাই যে আমরা গ্রামীণ ফোনের চেয়ে বেশি নেটওয়ার্ক পাওয়ার নিয়ে, নেটওয়ার্কিং নিয়ে আমরা কাস্টমারকে আকৃষ্ট করব, তো সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কাজেই আমরা এখন নেটওয়ার্কিংয়ের দিকে, নেটওয়ার্ক তো লাগবেই, কিন্তু বাংলা লিংক তারা ফোকাস করলো যে আমরা তাদেরকে বিভিন্ন অফার দিব যাতে কাস্টমাররা আমাদের দিকে ঝুঁকে যায় বা আমাদের দিকে আকৃষ্ট হয়। তো বাংলা লিংক এসে বিভিন্ন অফার দেওয়া শুরু করলো যাতে অন্যান্য কাস্টমাররা তার দিকে আকৃষ্ট হয়, এবং বাংলা লিংক আসার পরেই কিন্তু গ্রামীণ ফোন আস্তে আস্তে তাদের কল রেট কমানো, অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো শুরু করছে। কারণ যখন দেখছে যে তার কম্পিটিটর তারা মানে কম রেটে বিভিন্ন সুবিধা দিচ্ছে, তখন গ্রামীণ ফোনও আস্তে আস্তে চেষ্টা করলো যে তার প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকার ব্যাপারে আরও নতুন নতুন স্ট্র্যাটেজি নেওয়ার জন্য। এরকম
তাহলে এই স্ট্র্যাটেজি বা কৌশল হচ্ছে প্রতিযোগীদের কাছ থেকে আরও এক ধাপ এগিয়ে থাকার জন্য যে পরিকল্পনা, সেটা হচ্ছে কৌশল। এখন কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা বা কস্ট ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট এটা কি, বা এখানে কোম্পানি বা প্রতিষ্ঠান কি করে। তাহলে আমরা কৌশল বিভিন্ন বিষয়ের উপরে কৌশল হইতে পারে, তার মার্কেটিং স্ট্র্যাটেজি হইতে পারে, তার কস্ট স্ট্র্যাটেজি হইতে পারে, বা তার আরও অন্যান্য স্ট্র্যাটেজি সে নিতে পারে। এখন আমরা এই চ্যাপ্টারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যয়কে সামনে নিয়ে আমাদের কৌশল বা আমাদের টার্গেট। তাহলে স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট বা কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? তো বলছে এটি এমন একটি ব্যবস্থাপনা পদ্ধতি যা প্রতিষ্ঠানের ব্যয় হ্রাসকরণের মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজারে কৌশলগত অবস্থান সুসংহত করে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে প্রতিযোগীদের মধ্যে থেকে, মানে আমার মার্কেটে, আমার ইন্ডাস্ট্রিতে যারা আমার প্রতিযোগী আছে তাদের থেকে এক স্টেপ যাতে আমি আগায় থাকতে পারি। এখন সেই এক স্টেপ আগায় থাকাটা আমরা যদি এই ব্যয়ের দিক থেকে চিন্তা করি, তাহলে ব্যয় ব্যবস্থাপনাটাকে আমরা এমনভাবে সাজাবো, এমনভাবে করব যাতে এই ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে আমি আমার কম্পিটিটরদের কাছ থেকে এক স্টেপ আগায় থাকতে পারি। যেমন আমরা যদি বলি যে একই প্রোডাক্ট আমার কম্পিটিটররা যেই প্রাইজে উৎপাদন করতেছে, আমি যদি একই প্রোডাক্ট, একই মানের প্রোডাক্ট এর চেয়ে একটু কম প্রাইজে উৎপাদন করতে পারি এবং একটু কম প্রাইজে আমি মার্কেটে অফার করতে পারি, তাহলে কিন্তু আমার কম্পিটিটরদের কাছ থেকে আমি একটু এগিয়ে রইলাম। তাহলে আমার কৌশলগত ব্যবস্থাপনা হচ্ছে ব্যয় ব্যবস্থাপনাটা এমনভাবে সাজানো যাতে আমি আমার প্রতিযোগীদের কাছ থেকে একটু এক ধাপ এগিয়ে বা তাদের মধ্যে আমার অবস্থানটা সুসংহত করতে পারি। তাহলে এখানে বলছে যে ব্যয় হ্রাস করার সাথে সাথে পণ্যের গুণগত মান উন্নয়ন করাই হলো কৌশলগত ব্যয় ব্যবস্থাপনার মূল লক্ষ্য। তাহলে ব্যয় হ্রাস করতে হবে, এটা যেমন এইটার টার্গেট, আবার সাথে সাথে পণ্যের গুণগত মানও উন্নতকরণ করতে হবে বা বজায় রাখতে হবে। আমি ব্যয় হ্রাস করতে যাই যদি পণ্যের গুণগত মান আমি কমাই ফেলি, যে আমি বাংলা লিংক অফার দিল যে আমরা গ্রামীণ ফোন 2 টাকা মিনিট নেয়, আমরা নিব 1 টাকা মিনিট, কিন্তু এখন মিনিট অর্থাৎ তাদের নেটওয়ার্কিং সিস্টেম এরকম যে কথা বলতে গেলে প্রত্যেক কথায় 1 মিনিট পরে পরে লাইন কেটে যায়, নেটওয়ার্ক পাওয়া যায় না। তাহলে তো এই ধরনের প্রোডাক্ট যত কম দামেই দেখ অন্যরা নিবে না। এরকম যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে দাম কম কিন্তু মানে যদি মোটামুটি রিজনেবল না থাকে, তাহলে তো অন্যরা সেটা ব্যবহার করবে না বা করতে চাইবে না। এই জন্য আমার ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে 2টা দিক, এক হচ্ছে আমার পণ্যের ব্যয় কমানো, সাথে সাথে পণ্যের গুণগত মান বজায় রাখা বা আরও কীভাবে উত্তরোত্তর বৃদ্ধি করা যায় সেই দিকে খেয়াল রাখা। আচ্ছা, এখন ব্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন সিস্টেম, বিভিন্ন থিওরি আমরা দেখব বা এটা প্রচলিত আছে। এর মধ্যে একটা হচ্ছে লিন প্রোডাকশন বা লিন উৎপাদন। তাহলে আমরা প্রথমে আলোচনা করলাম যে কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা কি অথবা বলতে কি বোঝায়। এখন আমরা দেখব এই কৌশলগত ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে একটা দিক হচ্ছে লিন ব্যবস্থা বা লিন উৎপাদন। আচ্ছা, লিন ব্যবস্থাপন বা লিন উৎপাদন বলতে কি বোঝায়? বলছে ব্যয় ব্যবস্থাপনার সর্বনিম্ন অপচয়
অপচয়ে সর্বোচ্চ ক্রেতা ভ্যালু অর্জনের প্রক্রিয়াকে লিন বলা হয়। লিন। আচ্ছা, বলতেছি ব্যয় ব্যবস্থাপনায় আমরা বললাম যে কস্ট ম্যানেজমেন্ট, ব্যয় ব্যবস্থাপনা করব, অর্থাৎ আমরা সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ আমরা সুবিধা দিব বা সর্বোচ্চ কোয়ালিটি দিব, বা বর্তমান বাজারে যে কোয়ালিটি আছে এই কোয়ালিটি আমরা ধরে রাখবো, কিন্তু ব্যয়টা আমরা কম করব। তো আমাদের এই লিন প্রোডাকশন বা লিন উৎপাদনের মূল বিষয়বস্তুটাই হচ্ছে আমার অপচয় হ্রাস করা, এবং অপচয় হ্রাস করার মাধ্যমে আমার উৎপাদন খরচ কমানো এবং প্রোডাক্টের মান ধরে রাখা বা বৃদ্ধি করা। তাহলে ব্যয় ব্যবস্থাপনায় সর্বনিম্ন অপচয়ে সর্বোচ্চ ক্রেতা ভ্যালু সৃষ্টি করা, সর্বনিম্ন অপচয়ে সর্বোচ্চ ক্রেতা ভ্যালু সৃষ্টি করা হচ্ছে আমার লিন প্রোডাকশন বা লিন প্রক্রিয়া। আচ্ছা, এখন এনসাইক্লোপিডিয়া এই লিন প্রোডাকশনের যে ডেফিনিশনটা দিছে, এই ডেফিনিশনটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের লিন প্রোডাকশন বা লিন ব্যবস্থাপনা সম্পর্কে একটু ক্লিয়ার আমরা ধারণা পাবো। এনসাইক্লোপিডিয়ার মতে lean is a production philosophy that consider the expenditure of reasons in any aspects. Other than the direct creation value for end customer to be wasteful. And thus the target for elimination. আচ্ছা, তোমরা ক্লাসে যখন বসবা অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, এবং আমি বোর্ডে যেই বিষয়গুলো লিখি সেই বিষয়গুলো অবশ্যই লেখার চেষ্টা করবা। এই বিষয়টা আমি আগেও বলছি যে যদি তোমরা খাতা কলমে লিখো তাহলে তুমি যদি 1 মাস পরেও দেখো বা পরীক্ষার আগেও ইভেন দেখো যে আমার এই সাবজেক্টে কি কি বিষয় পড়ানো হয়েছে, তুমি যখন খাতায় একটা ডেফিনেশন দেখবা অথবা কিছু টপিক দেখবা, তখন তোমার মনে পড়বে যে আমার এই বিষয়গুলো এইখানে পড়ানো হয়েছে। আর যদি তুমি খাতা কলমে কিছু না লিখো, শুধু ক্লাস দেখো, তাহলে 1 সপ্তাহ পরেই মনে থাকবে না যে এই ক্লাসে কি পড়ানো হয়েছিল। 1 মাস পরে মনে হবে অনেক কিছুই পড়াইছে, কি পড়াইছে কিছুই মনে নেই। তো এই জন্য অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং বোর্ডে যে ডেফিনেশন অথবা যে পয়েন্টগুলো লেখা হয় অবশ্যই তোমরা খাতায় সেগুলো উঠাবা। তাহলে দেখো, লিন ইজ এ প্রোডাকশন ফিলোসফি। তাহলে লিন হচ্ছে উৎপাদনের একটা দর্শন, একটা মতবাদ, একটা চিন্তা ভাবনা,
যেই মতবাদে কি করা হয়, যেই দ্যাট কনসিডার দ্যাট, যেই মতবাদটা বিশ্বাস করে, কনসিডার করে বা তারা মনে করে দ্য এক্সপেন্ডিচার অফ reasons in any aspect other than the direct creation of value to end customer. যে লিন প্রোডাকশন থিওরি বা ফিলোসফি মনে করে এক্সপেন্ডিচার অফ রিজনস ইন এনি আসপেক্ট, যে কোনো কারণেই হোক, যেই ক্ষেত্রেই হোক, আমরা যে প্রোডাকশনের ক্ষেত্রে আমরা ব্যয় করি, যেই পারপাজেই করি, যে কারণেই করি, যেভাবেই করি, যদি ওই ব্যয়টা কি হয়, কি না হয়, আদার দেন দ্য ডিরেক্ট ক্রিয়েশন অফ ভ্যালু অফ এন্ড কাস্টমার, যারা এই প্রোডাক্টটা ইউজ করবে, ফাইনাল কাস্টমার, কনজিউমার, তাদের জন্য যদি আমার এই ব্যয়টা কোনো ভ্যালু ক্রিয়েট না করে, সেই ব্যয়টাকে বলতেছি টু বি ওয়াস্টফুল অ্যান্ড দাস এ টার্গেট ফর ইলিমিনেশন। সেই ব্যয়টাকে আমরা বলতেছি বা লিন প্রোডাকশন বলতেছি এটা একটা ওয়াস্টফুল এক্সপেন্ডিচার, অর্থাৎ অপচয়। এই ব্যয়টা যেহেতু আমার কাস্টমারকে কোনো ভ্যালু অ্যাড করে নেই, কাজে এই ব্যয়টা একটা অপচয়, এবং সেই ব্যয়টা কিভাবে ইলিমিনেট করা যায়, সেই ব্যয়টা কিভাবে বাদ দেওয়া যায়, সেই চেষ্টা করতে হবে। অর্থাৎ লিন প্রোডাকশনের হচ্ছে, আমি যদি 1 টাকা খরচ করি, সেই 1 টাকা যাতে আমার এন্ড কাস্টমারদের জন্য ভ্যালু অ্যাড করে। আমি খরচ করলাম, আমার প্রোডাকশন কস্ট বাড়লো, কিন্তু এন্ড কাস্টমারদের জন্য, কনজিউমারদের জন্য এটা কোনো ভ্যালু অ্যাড করলো না, কাজেই এই খরচটা আমার অপচয়। কাজেই এই খরচটা কিভাবে ইলিমিনেট করা যায় সেটা আমাকে চিন্তা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বলতেছি যে এই লিন প্রোডাকশন হচ্ছে আমাদের কৌশল ব্যবস্থাপনার একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে আমরা আমাদের প্রোডাকশন কস্টটা কমায়া আমাদের কাস্টমারদের জন্য ভ্যালুটা কিভাবে আরও বাড়ানো যায়, অথবা আমার পণ্যগুলোকে কিভাবে মানে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করা যায় উইথ লোয়ার কস্ট বা কম্পারেটিভলি লেস কস্ট, সেটা হচ্ছে আমার লিন প্রোডাকশনের উদ্দেশ্য। এখন সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আরও কিছু মেথড আছে। এর মধ্যে একটা মেথড হচ্ছে জাস্ট ইন টাইম বা জিট। তাহলে জাস্ট ইন টাইম আর জিট মেথড বা কনসেপ্ট, তাহলে জাস্ট ইন টাইম বা জিট মেথড কি? তো এইটা আমরা বোঝানোর জন্য আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করে নেই একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা জানি প্রোডাক্ট লাইফ সাইকেল, অথবা প্রোডাক্ট লাইফ সাইকেল না, বা প্রোডাকশন লাইফ সাইকেল যদি আমরা বলি, প্রোডাকশন লাইফ সাইকেল যদি আমরা চিন্তা করি, বা প্রোডাকশন সাইকেল, আমরা প্রোডাকশন সাইকেলে আমরা কি করব, প্রথমে আমরা র মেটেরিয়াল অর্ডার দেব। এখন র মেটেরিয়াল অর্ডার দেওয়ার পরে কি করব, এই র মেটেরিয়ালগুলো অর্ডার, আমরা র মেটেরিয়াল অর্ডার করলাম, র মেটেরিয়ালগুলো আমরা অর্ডারকৃত র মেটেরিয়াল চলে আসলো, আমরা র মেটেরিয়াল স্টোরে রাখলাম। স্টোর থেকে আমরা র মেটেরিয়ালগুলো কোথায় দিই, ফ্যাক্টরিতে নিই। ফ্যাক্টরিতে আমার প্রোডাকশন হওয়ার পরে এগুলো কি করি, আবার ফিনিশ গুডস হিসাবে আমি ওয়্যার হাউসে এটাকে সংরক্ষণ করি। তো মনে করো আমার এই র মেটেরিয়াল অর্ডারিং প্রসেস,
এবং কালেকশন প্রসেস। আমার অর্ডার করার জন্য কিছু পেপারস রেডি করতে হয়, আমার কাস্টমারদের সাথে যোগাযোগ করতে হয়, খোঁজখবর নিতে হয় অনেক সময়, কোথায় আমার এই র মেটেরিয়াল পাওয়া যাবে, কোথায় কোন দামে পাওয়া যাবে, কোথায় বেস্ট র মেটেরিয়াল পাওয়া যাবে, কম্পারেটিভলি কম দামে কোথায় ভালো র মেটেরিয়াল পাওয়া যাবে। তাহলে অর্ডারের আমার কিছু 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 প্রসেস আছে, কিছু আমার সময় এখানে প্রয়োজন হয়। আবার অর্ডার দেওয়ার পরেই সাথে সাথে আমার পণ্য চলে আসে না, কিছুদিন সময় লাগে সাধারণত সেই পণ্যটা আমার স্টোরে আসার জন্য বা গুদামে আসার জন্য। তাহলে অর্ডার প্রসেসিং অ্যান্ড রিসিভিং দ্য অর্ডার্ড র মেটেরিয়াল, আমি ধরলাম এখানে আমাদের 15 দিন সময়, অথবা কোথাও সেটা পণ্যের ধরনের উপর নির্ভর করবে। হয়তো আমার 3 দিনে হয়তো পণ্য চলে আসতে পারে, 10 দিনেও আসতে পারে, আবার 1 মাসেও আসতে পারে। অর্থাৎ আমি যদি এমন প্রোডাক্ট অর্ডার দিই যেটা আমাকে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে, তখন হয়তো আমার 1 মাসও লাগতে পারে কোথাও কোথাও কোনো ক্ষেত্রে। আবার কোনো পণ্য হয়তো আমার দেশের থেকে আনবো, কিন্তু চিটাগং থেকে আনবো অথবা রাজশাহী থেকে আনবো, তখন আমার 10 দিন 15 দিনও লাগতে পারে। আবার হয়তো আমার 3 দিনও লাগতে পারে। অর্থাৎ আমি ওই ম্যাটেরিয়ালটা খুব ফ্রিকুয়েন্টলি পাওয়া যায়, কাছ থেকে পাওয়া যায়, অথবা নিয়মিত ডেলিভারি হয়। তাহলে আমরা একটা জিনিস ধরে নিলাম যে আমার এই র মেটেরিয়াল অর্ডার প্রসেসিং এবং সেটা রিসিভ করতে আমার 15 দিন সময়ের দরকার হয়। তারপর র মেটেরিয়াল আমরা এখানে স্টোর করি। স্টোর অর্থাৎ আমরা র মেটেরিয়াল তো একবারে আজকে যেটা দরকার সেটা আজকে কিনলাম, আজকে ব্যবহার করে ফেললাম, এভাবে কিনি না। আমরা হয়তো 1 মাস ব্যবহার করতে পারবো এরকম র মেটেরিয়াল একবারে কিনি, তারপরে আবার 1 মাস ব্যবহার করতে পারবো সেই রকম আবার একসাথে কিনি। তাহলে এখানে আমার ধরলাম আমরা অ্যাভারেজে আমার 30 দিন র মেটেরিয়াল সেখানে স্টোর থাকে। তারপর ফ্যাক্টরিতে এইটা প্রসেসিং হয়। ফ্যাক্টরিতে মনে করো আমার সেটা 10 দিন, অথবা আমি আরও কম সময় ধরলাম। ফ্যাক্টরিতে প্রসেসিং সময়টা খুব বেশি প্রয়োজন হয় না বেশিরভাগ ক্ষেত্রেই, এটা আমি 5 দিন ধরলাম। তারপর ফিনিশ গুডস হিসাবে আমার ওয়্যার হাউসে এটাকে আমি সংরক্ষণ করি, তারপর আস্তে আস্তে বিক্রি করি। এখন ফিনিশ গুডস হিসাবে সাধারণত দেখা যায় আমার পণ্য, কিন্তু আমরা যে পণ্যগুলো আমরা তৈরি করতেছি সব পণ্য একদিনই, আজকে যে পণ্য তৈরি করতেছি আজকেই বিক্রি করে ফেলতেছি এরকম না। অনেক পণ্য হয়তো তৈরি করে আমি গোডাউনে রাখতেছি, ওখান থেকে আস্তে আস্তে আমি ডেলিভারি দিতেছি বা বিক্রি করতেছি। তো মনে করো আমার অ্যাভারেজে 15 দিন এখানে আমার পণ্যগুলা এখানে স্টোর থাকে, তারপরে সেটা আমার কাস্টমারের কাছে পৌঁছায়। এখন এই যে আমি এখানে আমার র ম্যাটেরিয়াল অর্ডার করলাম এবং 15 দিন ওয়েট করলাম তাদের জন্য, তারপর র ম্যাটেরিয়াল এখানে স্টোর করলাম 30 দিন, তারপর এখানে আমার ফিনিশ গুডস হিসাবে আমি এটাকে স্টোর করলাম আরও 15 দিন। তাহলে এই যে আমার স্টোর করা, এটার জন্য কিন্তু আমার একটা খরচ আছে। আমার যদি স্টোর করা না লাগতো তাহলে এই খরচগুলো আমার হইতো না। এক হচ্ছে আমার স্টোর করার কারণে আমার এখানে ক্যাপিটাল বেশি লাগতেছে, আমার ক্যাপিটালটা এখানে স্টক হয়ে আছে। অর্থাৎ এই যে 30 দিন এই র মেটেরিয়ালটা এখানে আমার পড়ে রইলো, এতে কিন্তু আমার কোনো টাকা ভ্যালু অ্যাড হইতেছে না। আমার যদি একদিন এখানে না পড়ে থাকতো তাও আমার এই র মেটেরিয়াল দিয়ে আমি ফ্যাক্টরিতে যে কাজ করতে পারতাম। 30 দিন পড়ে থাকার কারণেও আমি এখানে আমার র মেটেরিয়ালের কোনো কোয়ালিটি বাড়তেছে না, বরং কখনো কখনো কোয়ালিটি আরও কমতেছে। সেটা হয়তো আস্তে আস্তে অনেক সময় অনেক র মেটেরিয়াল আছে যেটা রাখা দিলে আস্তে আস্তে পরিমাণে কমে যায়, অর্থাৎ সেটা চুইসা পড়ে যায় অথবা বাষ্প হয়ে উড়ে যায়, অথবা সেটাতে অন্য ফাঙ্গাস ধরে বিভিন্ন সমস্যা ক্রিয়েট হয়। তাহলে এই র মেটেরিয়াল 30 দিন রাখার কারণে আমার কোনো ভ্যালু এড হইতেছে না, বরং কখনো কখনো ভ্যালু আরও কমতেছে, কিন্তু এখানে কিন্তু আমার একটা খরচ হইতেছে। তারপর ফিনিশ গুডস আমি এখানে 15 দিন রাখলাম, তো 15 দিন রাখার কারণে কিন্তু আমার কোনো ফিনিশ গুডসের ভ্যালু অ্যাড হয় নাই। 15 দিন না রাখলেও আমার যে ফিনিশ গুডস, বরং 15 দিন রাখার কারণে কোথাও কোথাও কখনো কখনো আমার হয়তো ভ্যালু আরও ডিক্রিজ হইতেছে। যে 15 দিন আমার ফিনিশ গুডস রাখলাম, ওখানে বৃষ্টিতে কিছু হয়ে গেল, আমার পানিতে দইরা নষ্ট হয়ে গেল,
অর্থাৎ রাখার কারণে আমার কিছু খরচ হইতেছে কিন্তু কোনো ভ্যালু অ্যাড হইতেছে না, সেটা ফাইনাল। কখনো কখনো ভ্যালু আরও কমতেছে। তাহলে আমাদের এই জাস্ট ইন টাইম এই মেথড বলতেছে যে আমার এই যে ফ্যাক্টরিতে 5 দিন আমার দরকার, এইটা হচ্ছে আমার মূল কাজ। ফ্যাক্টরিতে আমার র মেটেরিয়াল দরকার। এখন ফ্যাক্টরিতে র মেটেরিয়ালের জন্য আমার 30 দিন এখানে রাখবো, নাকি সরাসরি আমার অর্ডারকৃত মাল সরাসরি ফ্যাক্টরিতে ঢুকবে? আমার যদি এখানে 30 দিন আমার কোনো র মেটেরিয়াল না থাকে তাও কিন্তু আমার কোনো সমস্যা নেই। আমার ফ্যাক্টরি এখানে র মেটেরিয়াল রাখা দরকার নেই, আমার র মেটেরিয়াল দরকার হচ্ছে ফ্যাক্টরিতে। কাজেই যদি আমার র মেটেরিয়ালটা সরাসরি ফ্যাক্টরিতে ঢুকে যায় এবং আমি যদি প্রসেসটা আমার মানে র মেটেরিয়াল সাপ্লাই চেইন বা সাপ্লাই প্রসেসটা এরকম করতে পারি যে আমার যখন র মেটেরিয়াল দরকার তখন এটা সরাসরি ফ্যাক্টরিতে সাপ্লাই হয়ে যাবে, যখন দরকার তখন। আবার এই ফ্যাক্টরি থেকে আমার চলে যাবে কাস্টমারের কাছে, কারণ আমার এই উৎপাদনটা হচ্ছে কাস্টমারের জন্য। কাজেই 15 দিন আমি এখানে রাখলে আমার কোনো ভ্যালু অ্যাড নেই। কাজেই কাস্টমারের জন্য দরকার আমার পণ্যটা ফ্যাক্টরি থেকে সরাসরি কাস্টমারের কাছে চলে যাবে। তো আমার জাস্ট ইন টাইম মেথডের মূল কথা হচ্ছে আমার র মেটেরিয়াল এই যে দীর্ঘ সময় আমি এখানে স্টোর করতেছি, এই স্টোরটা আমরা করব না। আমার যখন র মেটেরিয়াল প্রয়োজন তখন আমার র মেটেরিয়াল সরাসরি আমার ফ্যাক্টরিতে চলে আসবে, আর ফ্যাক্টরি থেকে তারপরে আবার ফিনিশ গুডস হিসাবে আমার দীর্ঘ সময় মজুদ থাকবে না, আমার ফ্যাক্টরি থেকে সরাসরি কাস্টমারের কাছে চলে যাবে। আর যদি একেবারে 100% এরকম করা সম্ভব না হয় তাহলে এই হয়তো কিছু র মেটেরিয়াল আমার এখানে স্টোর থাকবে, যেটা হয়তো 2-1 দিনের জন্য। আবার কিছু প্রোডাক্ট হয়তো আমার এখানে স্টোর ফিনিশ গুডস হিসেবে স্টোরে থাকবে, সেটা হয়তো 2-1 দিনের জন্য। অর্থাৎ টার্গেট হচ্ছে আমার জিরো, যে আমার এখানে কোনো র মেটেরিয়াল মজুদ থাকবে না, আমার এখানে কোনো ফিনিশ গুডস মজুদ থাকবে না, সরাসরি আমার ফ্যাক্টরিতে আসবে, সরাসরি ফ্যাক্টরি থেকে কাস্টমারে। কিন্তু একেবারে জিরো র মেটেরিয়াল, জিরো ফিনিশ গুডস আমি করতে না পারলেও এটাকে যতটুকু ডাউন সাইজ করা যায় বা কমানো যায় সেটা আমাকে চেষ্টা করতে হবে। তাহলে জাস্ট ইন টাইম এর মূল লক্ষ্য হচ্ছে আমার ওয়েটিং টাইম কমানো এবং অন্যান্য অপ্রয়োজনীয় খরচ যেগুলো কোনো ভ্যালু অ্যাড করে না সেগুলো কমানোর মাধ্যমে আমার প্রোডাকশন এর ব্যয়টা কমানো এবং আমার প্রোডাকশন ডেলিভারিটাকে আরও ত্বরান্বিত করা। তাহলে আমরা বললাম জাস্ট ইন টাইম। তো জাস্ট ইন টাইমের ব্যাপারে যেমন ডব্লিউ.জে. স্টিভেনসন এর মতে জাস্ট ইন টাইম ইজ এ highly coordinated processing system on which goods move through the system and service are performed just as they are needed. বলছে জাস্ট ইন টাইম হচ্ছে হাইলি কোঅর্ডিনেটেড প্রসেসিং সিস্টেম। হাইলি কোঅর্ডিনেটেড প্রসেসিং সিস্টেম অর্থাৎ এখানে হাইলি কোঅর্ডিনেটেড যদি না থাকে, অর্থাৎ যারা সাপ্লায়ার, যারা প্রডিউসার, যারা কাস্টমার, এদের মধ্যে যদি হাইলি কোঅর্ডিনেশন না থাকে তাহলে দেখা যাবে যে ফ্যাক্টরিতে যখন র মেটেরিয়াল দরকার তারা তখন সাপ্লাই দিতে পারতেছে না, আবার কাস্টমারের যখন প্রোডাক্ট দরকার ফ্যাক্টরি তখন সাপ্লাই দিতে পারতেছে না। তো যখন দরকার তখন দিতে পারতেছে না, আবার যখন প্রোডাকশন করতেছে তখন হয়তো কাস্টমারের দরকার নেই, অথবা তারা যখন সাপ্লাই দিতেছে তখন হয়তো ফ্যাক্টরিতে প্রয়োজন নেই। তাহলে এটা হাইলি কোঅর্ডিনেটেড একটা প্রসেস হইতে হবে, যে যখন ফ্যাক্টরিতে দরকার তখনই সাপ্লায়াররা র মেটেরিয়াল সাপ্লাই করবে এবং কাস্টমারের যখন দরকার তখনই সেটা ফ্যাক্টরি উইদিন শর্টেস্ট পসিবল টাইম প্রোডাকশন করে কাস্টমারকে সাপ্লাই দিয়ে দেবে। তাহলে এই কোঅর্ডিনেশনটা যদি বজায় রাখতে হয় তাহলে আসলে আমাদের এই বটম টু টপ না যায়, আমাদেরকে আসলে টপ টু বটম আসতে হবে। আগে কাস্টমার নিড
কাস্টমার বলবে আমার মনে করো 1 টন পোশাক এক টন বা মনে করো আমি যদি প্রোডাকশনের প্রোডাক্ট বা গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা ধরি, যে কাস্টমার বলল আমার 1000 পিস জিন্স প্যান্ট, 1000 শার্ট, 1000 এই লাগবে। তো তখন ফ্যাক্টরি যেহেতু জানতেছে যে কাস্টমারের চাহিদা, তাহলে ফ্যাক্টরি তখন বলবে সাপ্লায়ারকে আমার এই জিনিস প্রোডাকশন করার জন্য আমাকে এই মুহূর্তে অথবা ওই দিন শর্টেস্ট পসিবল টাইম আমাকে এই র মেটেরিয়াল দিতে হবে। তাহলে সাপ্লায়াররা তখন ওই দিন শর্টেস্ট পসিবল টাইম তারা তাদের র মেটেরিয়ালগুলো ফ্যাক্টরিতে সরবরাহ করবে। ফ্যাক্টরি উইদিন শর্টেস্ট পসিবল টাইম এগুলোকে প্রসেসিং করে ফিনিশ গুডস তৈরি করে কাস্টমারকে দিয়ে দিবে। তাহলে আমাদের জাস্ট ইন টাইমটা আসলে আমাদের ওই এন্ড টু বিগিনিংয়ে আসবে। তাহলে আমার এটা এই জাস্ট ইন টাইম মেনটেন করা সম্ভব হবে। আমি যদি বিগিনিং টু এন্ডে যাই, তাহলে কখন আমার ফ্যাক্টরিতে লাগবে, কখন কাস্টমার চাইবে, তখন কাজেই আমি আগেই প্রোডাকশন করে রাখবো, পরে কাস্টমার যখন চায় তখন দিব। তাহলে আমার এই হাইলি কোঅর্ডিনেটেড প্রসেস অথবা জাস্ট ইন টাইম মেনটেন করা সম্ভব হবে না। যেমন আমরা শীতের প্রোডাক্ট, বাংলাদেশে আমরা শীতের প্রোডাক্ট বা শীতের যে সোয়েটার দরকার বা এগুলো দরকার হয়, শীতের প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের 98% ফ্যাক্টরি তৈরি করা হলে গরমের দিনে, অর্থাৎ শীতের দিনে যেগুলো দরকার আগে তারা গরমের সময় সেগুলো তৈরি করে রাখে। তাহলে আমরা সেটা আমাদের জাস্ট ইন টাইম এই মেথড ফলো করা হচ্ছে না। তারা আগে প্রোডাকশন করবে, স্টক করবে, তারপরে বিক্রি করবে। আর জাস্ট ইন টাইম হচ্ছে শীতের দিনের প্রোডাক্ট, তাহলে শীতের দিনেই প্রোডাকশন করবে, অর্থাৎ রেগুলার তারা খুব দ্রুত সেটা র মেটেরিয়াল সাপ্লাই হবে, ফ্যাক্টরিতে প্রোডাকশন করবে, মার্কেটে তারা সেটাকে বিক্রি করবে। তাহলে জাস্ট ইন টাইম এর লক্ষ্য আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করছি সে এর মধ্যে চলে আসে। তারপরে আমরা এখানে পয়েন্ট ওয়াইজ কিছু লিখে দিই যাতে তোমরা এগুলো নিজেরা আর একটু চর্চা করতে পারো। গোলস অফ, আচ্ছা আমরা এখানে শুধু লিখে দিলাম গোলস অফ জাস্ট ইন টাইম। তাহলে জাস্ট ইন টাইম এর গোল বা লক্ষ্য কি? 1 নাম্বার হচ্ছে এলিমিনেটিং ডিসরাপশন। এলিমিনেটিং ডিসরাপশন বা বাধা অপসারণ। তাহলে বাধা আমার প্রোডাকশনের সময় বিভিন্ন ধরনের বাধা আসতে পারে, সেই বাধাগুলা আমাকে আগে থেকেই অপসারণ করতে হবে। যদি সেই বাধাগুলো অপসারণ আমরা না করি তাহলে কিন্তু জাস্ট ইন টাইম আমার বাস্তবায়ন করা যাবে না। যেমন আমার পণ্য প্রোডাকশনের সময় বিভিন্ন বাধা হচ্ছে র মেটেরিয়াল আমার বিলম্বে আসতে পারে, আমার মেশিন নষ্ট হয়ে পড়ে থাকতে পারে, আমার শ্রমিকরা স্ট্রাইক করতে পারে। তাহলে এই ধরনের বিভিন্ন কারণে কিন্তু আমাদের প্রোডাকশন ব্যাহত হয়। তাহলে সেই কারণগুলো যদি ঘটে তাহলে কিন্তু জাস্ট ইন টাইম মেনটেন করা যাবে না। কাস্টমার আমাকে অর্ডার দিছে, আমি হয়তো এদিকে প্রোডাকশন করতে পারতেছি না। তো কাস্টমার যদি তার প্রোডাক্ট সময় মতো না পায় তাহলে সে আর অর্ডার করবে না, তাহলে আমাদের কন্টিনিউ করা সম্ভব হবে না। কাজেই আমার জাস্ট ইন টাইম মেনটেন করতে হলে আমার যে সম্ভাব্য বাধা সেগুলো আমাকে আগে থেকে ম্যানেজ করতে হবে এবং এলিমিনেট করতে হবে। 2 নম্বর হচ্ছে সিস্টেম নমনীয় করা বা মেকিং দ্য সিস্টেম ফ্লেক্সিবল। তাহলে সিস্টেম আমার ফ্লেক্সিবল হইতে হবে, অর্থাৎ জাস্ট ইন টাইম এখানে যেহেতু আমরা দীর্ঘদিন সময় নিব না প্রোডাকশনের জন্য বা কোনো একটা অর্ডার হ্যান্ডেল করার জন্য,
এখন অর্ডার তো আমার বিভিন্ন রকম আসতে পারে, বিভিন্ন ধরনের প্রোডাক্টের জন্য অর্ডার আসতে পারে। অর্থাৎ জিন্স প্যান্ট, কেউ হয়তো আমাকে জিন্স প্যান্টের অর্ডার করলো, আরেকজনের নর্মাল প্যান্টের অর্ডার করলো, কেউ আমাকে টি শার্টের অর্ডার করলো, কেউ আমারকে হাতাওয়ালা শার্টের অর্ডার করলো। তো এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্টের অর্ডার আমার আসতে পারে। এখন আমার যদি সিস্টেমটা নমনীয় না হয়, অর্থাৎ আমার প্রোডাকশন সিস্টেম অথবা মেশিনারিজ, অর্থাৎ একই মেশিনারিজ অথবা একই জায়গায় অথবা একই শ্রমিক বিভিন্ন ধরনের প্রোডাকশন করতে না পারে, তাহলে তো আমার অর্ডারগুলো তখন সাথে সাথে বাস্তবায়ন করা যাবে না। যে একজনে আমাকে জিন্সের অর্ডার দিল, আমি জিন্সের মেশিনারিজ আছে, লোকজন আছে, আমি এটা প্রোডাকশন করে দিয়ে দিলাম। আরেকজনের টি শার্টের অর্ডার দিচ্ছে, আমার কাছে টি শার্টের মেশিনারিজ নাই অথবা প্রোডাকশন করার জন্য আমার জনবল নাই। তো কাজে আমি মেশিনারিজ কিনলাম, তারপরে তার আবার জনবল নিয়োগ দিলাম, তারপরে তার অর্ডার বাস্তবায়ন করলাম, সেই সুযোগ কিন্তু তখন থাকবে না। এইটা আমি যদি ওই সিস্টেমে না যাই আগে থেকে, যে আমি মেশিনারিজ কিনবো, জনবল নিয়োগ দিব, তারপরে প্রোডাকশন করে বসে থাকবো, যখন আমার অর্ডার হয় তখন বিক্রি করব, সেই সিস্টেমে গেলে সম্ভব। কাজেই আমার সিস্টেমটা যতটুকু সম্ভব নমনীয় হইতে হবে, যাতে আমার এই সিস্টেমের মধ্যে বিভিন্ন ধরনের অর্ডার আমি বাস্তবায়ন করতে পারি। তারপর মজুদের পরিমাণ হ্রাস, রিডিউসিং ইনভেন্টরি। মজুদের পরিমাণ হ্রাস আমরা তো ওই বিস্তারিত প্রোডাকশন সাইকেল থেকেই দেখলাম যে আমরা সাধারণত কি করি, র মেটেরিয়ালের একটা হিউজ অ্যামাউন্ট সেখানে মজুত করি, ফিনিশ গুডসের একটা হিউজ অ্যামাউন্ট আমরা মজুত করি। শুধু র মেটেরিয়াল ফিনিশ গুডস না, আমার ওয়ার্কিং প্রসেসরও একটা হিউজ অ্যামাউন্ট অনেক সময় মজুত থাকে ফ্যাক্টরিতে। তো এই যে কোনো ধরনের ইনভেন্টরি মজুত, সেটা কিভাবে একেবারে সর্বনিম্ন পর্যায়ে আনা যায়, অর্থাৎ জিরো আনা আমাদের টার্গেট, কিন্তু জিরো যদি আনা নাও যায়, এটাকে লোয়েস্ট অ্যামাউন্টে মেনটেন করার চেষ্টা করা হয়। তারপর স্থাপন লিড টাইম হ্রাস, রিডিউসিং সেট আপ টাইম অ্যান্ড লিড টাইম। তাহলে এই যে সেট আপ টাইম, অর্থাৎ মেশিন সেট আপ এবং লিড টাইম। তাহলে লিড টাইম হচ্ছে আমি কোনো অর্ডার প্রসেস করার পরে আমার কাছে সেই পণ্যটা পৌঁছানো পর্যন্ত যে সময়টা, সেটা হচ্ছে লিড টাইম। আমি র মেটেরিয়ালের জন্য অর্ডার দিলাম, র মেটেরিয়াল আমার ফ্যাক্টরিতে বা আমার গোডাউনে পৌঁছাইতে 10 দিন সময় লাগলো, তাহলে এই 10 দিন হচ্ছে লিড টাইম। তাহলে এই লিড টাইম আমি যদি জাস্ট ইন টাইম ফলো করতে চাই বা বাস্তবায়ন করতে চাই, তাহলে লিড টাইমটাকে আমার মিনিমাম করতে হবে, যে সর্বনিম্ন যতটুকু সময়ের মধ্যে এটা দেওয়া সম্ভব ততটুকু সময়ের মধ্যেই সেটা যাতে আমার সাপ্লাই দেওয়া হয় সেটা নিশ্চিত করতে হবে। এবং সেট আপ টাইম, আমার মেশিনারি সেট আপ অর্থাৎ প্রস্তুতি, আমার একটা অর্ডার বাস্তবায়ন করার জন্য যে প্রাথমিক কিছু প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতির সময়গুলো আমাকে সর্বনিম্নকরণ করতে হবে। আর রিডিউসিং ওয়াস্টেজ, তাহলে আমার অপচয় হ্রাস করা, ওয়েস্টেজ আমার জাস্ট ইন টাইমের বা লিন প্রোডাকশনের একটা টার্গেটই হচ্ছে যে আমার অপচয় হ্রাস করা। এখন অপচয় অনেকভাবে হইতে পারে। আমি বিশাল অ্যামাউন্টের একটা পণ্য আমি গোডাউনে স্টক করলাম, তাহলে সেখানে আমার অনেক কিছুর অপচয় হইতেছে। আমার সেখানে টাকার অপচয়, অর্থাৎ দীর্ঘ সময় আমার টাকাটা ওখানে আটকা থাকতেছে। এখানে আমার রেন্ট প্রয়োজন হইতেছে, এখানে আমার ইলেকট্রিসিটি প্রয়োজন হইতেছে, এখানে আমার ম্যান পাওয়ার কাজ করতেছে। কাজে এইগুলো আমার সব অপচয়, অর্থাৎ দীর্ঘ সময় রাখার দ্বারা কোনো ভ্যালু অ্যাড হইতেছে না, কিন্তু খরচ হইতেছে। এরকম আমার যদি পণ্য ত্রুটিযুক্ত হয়, তাহলে সেই ত্রুটিযুক্ত পণ্যগুলোকে আবার আমার রিপেয়ারিং করতে হয়, অথবা কাস্টমার কাছে ফেরত আসে, সেটাকে আবার আমার
ওয়ারেন্টির আন্ডারে অথবা গ্যারান্টির আন্ডারে রিপ্লেস করতে হয় অথবা ঠিক করে দিতে হয়। তাহলে এইগুলো আমার অপচয় হয়। আমার অপ্রয়োজনীয় পরিবহনের প্রয়োজন হয় অনেক সময়, অর্থাৎ আমি যত পরিমাণ পণ্য গোডাউনে স্টক করব, সেখানে গোডাউনে পণ্য নিয়ে যাব, আবার গোডাউন থেকে আমি খালাসকরণ করব, এতে আমার পরিবহন খরচ বাড়বে। এছাড়াও অদক্ষ শ্রমিক যদি থাকে, তাহলে অদক্ষ শ্রমিক আমার পণ্যটা যে তৈরি করবে সেখানে হয় সময় বেশি লাগাবে, অথবা আমার র মেটেরিয়াল বেশি লাগাবে, অথবা আমার প্রোডাক্টের কোয়ালিটি কমাই দিবে। তাহলে এইভাবে আমার অপচয় হতে পারে। কাজে জাস্ট ইন টাইমের একটা গোল হচ্ছে এই ওয়েস্টেজ হ্রাস করা। সেটা আমার টাইমিং এর ওয়েস্টেজ হোক, আমার সেটা ত্রুটিপূর্ণ প্রোডাক্ট কমানোর মাধ্যমে হোক, আমার দক্ষ কারিগরের মাধ্যমে হোক, আরও যত ধরনের অপচয় আমার হইতে পারে সেগুলোকে হ্রাস করা। তাহলে আমরা আজকে দেখলাম আমাদের কৌশলগত ব্যবস্থাপনা, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কী এবং সেটার কিছু মেথড। এর মধ্যে লিন প্রোডাকশন এবং লিন প্রোডাকশনের আন্ডারে আমরা দেখলাম জাস্ট ইন টাইম কী, জাস্ট ইন টাইমের উদ্দেশ্য বা লক্ষ্য কী, এবং এখান থেকে আমরা জাস্ট ইন টাইমের সুবিধা কী সেইগুলোও আলাদা এখানে আলোচনা করা আছে। কিন্তু আমরা এই আলোচনা থেকেই জাস্ট ইন টাইমের সুবিধাগুলোও আমরা বুঝতে পারছি বা জানতে পারছি। কাজেই জাস্ট ইন টাইম সম্পর্কে মোটামুটি আমরা ধারণা পেলাম, জাস্ট ইন টাইম কী, এর লক্ষ্য কী, সুবিধা অসুবিধা কী। তাহলে সুবিধা, যেমন আমরা বললাম যে সুবিধা অসুবিধা, তাহলে সুবিধা যেমন আছে, অনেক সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। কারণ এখানে একটা রিস্ক ফ্যাক্টর আছে যে আমার সময় মতো আমার কাস্টমার অর্ডার দিল, আমি বললাম ঠিক আছে আমি প্রোডাকশন করে দিতেছি। এখন প্রোডাকশন করে দিতেছি কিন্তু আমার র মেটেরিয়ালটা ইন টাইম আসতেছে না। আমার এই যে লকডাউনের কারণে হঠাৎ করে এরকম আনএক্সপেক্টেড অনেক সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়ে যায়, যেটা মানুষ চিন্তা করে না, আশা করে না, কিন্তু ঘটে যায়। তো এরকম আনএক্সপেক্টেড অনেক কিছু হয়ে যেতে পারে, যার ফলে আমার কাস্টমার ছুটে যেতে পারে, আমার রেপুটেশন নষ্ট হতে পারে। এই ধরনের কিছু আমার অসুবিধা আছে। কাজেই আমরা জাস্ট ইন টাইম বাস্তবায়ন করব, তবে ব্যালেন্স করব যে আমরা বেশি একেবারে এফিসিয়েন্ট হইতে যায়, যাতে আবার আমাদের সুনাম নষ্ট না করি অথবা আমাদের ব্যবসার যাতে কোনো ক্ষতি না হয়। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা নিজেরা নিয়মিত পড়াশোনা করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, এবং তোমার পরিবার যাতে সুরক্ষিত থাকে, সমাজের সবাই সুরক্ষিত থাকে, সেই ব্যাপারে তুমি নিজে সচেতন থাকবা। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।